এই 17টি মাখরাজ মোট 5টি জায়গা থেকে উচ্চারিত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাত্র 20 দিনে সহিশুদ্ধভাবে কোরআন শিক্ষার আজকের 3 নং ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের 3 নং ক্লাস থেকে আমরা শিখব মাখরাজ সমূহের পরিস্থিতি। তো আসুন প্রথমেই জানি মাখরাজ কি বা মাখরাজ কাকে বলা হয়। এটাও আলহামদু, এটাও আলহামদু। পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে এই লম্বা হা আর এই গোল হায়ের মধ্যে। মাখরাজ শব্দের অর্থ হচ্ছে উচ্চারণের স্থান, অর্থাৎ আরবি হরফগুলো যে জায়গা থেকে উচ্চারিত হয় সেই জায়গার নামই হচ্ছে মাখরাজ। আমরা সংক্ষেপে বলতে পারি যে আরবি হরফসমূহের উচ্চারণ স্থানকেই মাখরাজ বলা হয়। আমরা জানি মাখরাজের সঠিক সংখ্যা হচ্ছে 17টি, যদিও মাখরাজের সংখ্যা নিয়েও কিরাআত শাস্ত্রবিদগণের মধ্যে মতপার্থক্য রয়েছে। সূক্ষ্ম ব্যাখ্যাগত কারণেই এই মতপার্থক্যগুলি সৃষ্টি হয়েছে, যেগুলি গুরুতর কোনো মতপার্থক্য নয়। অতএব আমরা বলতে পারি মাখরাজের সঠিক সংখ্যা বা প্রসিদ্ধ মতে মাখরাজ হলো মোট 17টি। কাওয়াইদুত তাজবিদ পৃষ্ঠা নম্বর 39। তো আমরা পেলাম মাখরাজের সঠিক সংখ্যা হলো 17টি। এই 17টি মাখরাজ মোট 5টি জায়গা থেকে উচ্চারিত হয়। 1 কণ্ঠনালী, 2 জিহবা, 3 2 ঠোঁট, 4 মুখের ভিতরে ফাঁকা স্থান বা মুখ গহ্বর এবং 5 নম্বরে হচ্ছে নাকের বাসি। এই 5টি জায়গা থেকে আরবি 17টি মাখরাজ উচ্চারিত হয়, যেগুলিকে একত্রে আল মানাতিকুল খমসা বা 5টি বাকযন্ত্র বলা হয়। তো আসুন এ পর্যায়ে আমরা জানি মাখরাজ জানার প্রয়োজনীয়তা কি, মাখরাজ কেন জানতে হবে। আপনারা লক্ষ্য করুন, এই আলহামদু এর বাংলা অর্থ হচ্ছে সকল প্রশংসা। এই আলহামদু এর বাংলা অর্থ হচ্ছে সকল ধ্বংস বা সকল আবর্জনা। তাহলে লক্ষ্য করুন যে এটাও আলহামদু, এটাও আলহামদু। পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে এই লম্বা হা আর এই গোল হায়ের মধ্যে। অর্থাৎ আমরা কি পেলাম যে এক হরফের জায়গায় যদি অন্য হরফ উচ্চারণ করা হয় তাহলে অর্থ পরিবর্তন হয়ে যায়। একইভাবে যদি বলা হয় এই জালিলুন, এই জালিলুন শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। আবার এটারও উচ্চারণ হচ্ছে জালিলুন, এই জালিলুন শব্দের অর্থ হচ্ছে অসম্মানিত। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এই জিম এবং জালের মধ্যে। উচ্চারণ কিন্তু বাংলাতে একই উচ্চারণ, কিন্তু এক হরফের জায়গায় অন্য হরফ হওয়ার কারণে অর্থ পরিবর্তন হয়ে বিপরীত অর্থ হয়ে গেল। তাহলে আমরা কি বুঝলাম যে এক হরফের জায়গায় যদি অন্য হরফ দিয়ে উচ্চারণ করা হয় তাহলে অর্থ পরিবর্তন হয়ে যায়, প্রকৃত অর্থের বিপরীত হয়ে যায়। তাহলে আমরা পেলাম যে আরবি হরফসমূহের বিশুদ্ধ উচ্চারণের জন্য মাখরাজ জানা আবশ্যক। মাখরাজ জানতেই হবে, মাখরাজ জানা জরুরি। যদি মাখরাজ না জানি তাহলে এক হরফের জায়গায় অন্য হরফ উচ্চারণ হয়ে যাবে, যেটা প্রকৃত অর্থের বিপরীত অর্থ দেয়, যেটা গুনাহের কাজ। আমরা জানি প্রত্যেকটা ভাষার নিজস্ব বর্ণমালা রয়েছে। যেমন বাংলা ভাষায় মোট বর্ণমালা রয়েছে 50টি, ইংরেজিতে রয়েছে 26টি, ঠিক একইভাবে আরবিতে মোট হরফ রয়েছে 29টি। কিন্তু বাংলা ও ইংরেজিতে একই রকম উচ্চারণের বর্ণ একেবারেই কম বা নাই বললেই চলে, কিন্তু আরবিতে এমন কিছু হরফ রয়েছে যেগুলো প্রায় একই রকম উচ্চারণ দেয়। যেমন হা হলো 2টা, একটা হলো লম্বা হা, একটা হলো গোল হা। তারপরে যদি বলা হয় হামজা এবং আইন, প্রায় একই রকম উচ্চারণ দেয়। তারপরে জিম, জাল, দ, জদ, এগুলো প্রায় একই রকম উচ্চারণ দেয়। তার মানে আরবিতে এমন কিছু হরফ রয়েছে যেগুলোর উচ্চারণ প্রায় একই রকম। এই হরফগুলোর উচ্চারণ একই রকম হওয়ার কারণে এগুলোর মধ্যে যেন পার্থক্য সৃষ্টি করা যায়। এই পার্থক্য সৃষ্টি করার জন্য, ওই সঠিক উচ্চারণের জন্য, প্রত্যেকটি হরফের বিশুদ্ধ উচ্চারণের জন্য মাখরাজ জানা আবশ্যক। তো বন্ধুরা, তাহলে আসুন আজকে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের ক্লাসের মূল কার্যক্রম। আমরা জানি আরবি 29টি হরফের মাখরাজ হলো মোট 17টি। এই 17টি মাখরাজ মোট 5টি জায়গা থেকে উচ্চারিত হয়। 1 কণ্ঠনালী, 2 জিহবা, 3 2 ঠোঁট, 4 মুখ গহ্বর বা মুখের ফাঁকা জায়গা এবং 5 নম্বরের নাকের বাসি। এই 5টি জায়গা থেকে 17টি মাখরাজ উচ্চারিত হয়। এই 17টি মাখরাজকে যদি আমরা শ্রেণী বিন্যাস করি তাহলে আমরা পাই যে কণ্ঠনালীর মাখরাজ হলো মোট 3টি, জিহবার মাখরাজ হলো মোট 10টি, 2 ঠোঁটের মাখরাজ হলো মোট 2টি, মুখ গহ্বর বা মুখের
ফাঁকা জায়গার মাখরাজ হলো একটি এবং নাকের বাঁশির মাখরাজ হলো মোট একটি। এই মিলে 3 + 10 13 আর 2 15 16 17, এই 17টি হচ্ছে মাখরাজ। এই 17টি মাখরাজ মোট 5টি জায়গা থেকে উচ্চারিত হয়। তো বন্ধুরা, যারা সারা জীবন ক্লাস করেও মাখরাজ সম্পর্কে সঠিক ধারণা পাননি তাদেরকে বলতেছি তারা আজকের ক্লাসটি গভীর মনোযোগ ও ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন। আশা করি আজকের ক্লাসের পর থেকে মাখরাজ সম্পর্কে আপনার আর কোনো রকমের প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। প্রথমেই আসি কণ্ঠনালীর মাখরাজ সম্পর্কে। কণ্ঠনালীর মোট মাখরাজ হলো 3টি। কণ্ঠনালীর শুরু থেকে হামজা এবং গোল হা উচ্চারিত হয়, কণ্ঠনালীর মধ্য থেকে আইন এবং লম্বা হা উচ্চারিত হয় এবং কণ্ঠনালীর শেষ থেকে গইন এবং খ উচ্চারিত হয়। তো আসুন প্রথমেই আমরা কণ্ঠনালীর শুরু থেকে হামজা এবং গোল হাকে প্র্যাকটিস করি। আপনারা লক্ষ্য করুন, কণ্ঠনালীর শুরু থেকে হামজা এবং গোল হাকে উচ্চারণ করতে হয়। তো কণ্ঠনালীর শুরু বলতে কোনটাকে বোঝানো হয়, এই উপরের অংশকে নাকি নিচের অংশকে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে মানুষের কথা কি বাহিরে থেকে ভিতরে যায় নাকি ভিতর থেকে বাহিরে আসে? অবশ্যই উত্তর হলো মানুষের কথা ভিতরে থেকে বাহিরে আসে। যদি মানুষের কথা ভিতরে থেকে বাহিরে আসে তাহলে কণ্ঠনালী শুরু হবে এইটা, ঠিক আছে? তো এই কণ্ঠনালী শুরু থেকে বা প্রথম থেকে হামজা এবং গোল হাকে শক্ত করে পড়তে হয়। তাহলে আপনারা আমার সঙ্গে প্র্যাকটিস করুন যে হামজাকে কেমন করে পড়তে হয়। কণ্ঠনালীর শুরু থেকে শক্ত করে পড়তে হয়। আমার সঙ্গে সঙ্গে আপনারা ওই কণ্ঠনালীর শুরুতে বা প্রথমে আঙ্গুল দিয়ে প্র্যাকটিস করুন। হামজা হামজা হামজা। হামজা অক্ষর কণ্ঠনালীর শুরু থেকে শক্ত করে পড়তে হয়। তারপরে গোলহা, এই গোলহাকেও কণ্ঠনালীর এই শুরু থেকে শক্ত করে পড়তে হয়। তবে গোলহা উচ্চারণে কোনো রকমের বাতাস বের হবে না। আপনারা মুখের সামনে হাত দিয়ে প্র্যাকটিস করুন যে যখন গোলহা কণ্ঠনালীর শুরু থেকে শক্ত করে পড়ব, এই গোলহা উচ্চারণে মুখ থেকে কোনো রকমের বাতাস বের হবে না। যেমন হা হা হা। এটাই হচ্ছে হামজা এবং গোলহার মাখরাজ। তাহলে আমরা বুঝলাম যে হামজা এবং গোলহা কণ্ঠনালীর শুরু থেকে শক্ত করে পড়তে হয়। হামজাকে শক্ত করে, গোলহাকে বাতাস ছাড়া শক্ত করে পড়তে হয়। তাহলে আমরা পেলাম যে কণ্ঠনালীর শুরু থেকে হামজা এবং গোলহা উচ্চারিত হয়। তারপরে কণ্ঠনালীর দ্বিতীয় মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর মধ্যখান থেকে বা মাঝখান থেকে আইন এবং লম্বা উচ্চারিত হয়। চলুন আমরা প্র্যাকটিস করি। কণ্ঠনালীর মধ্যখান থেকে আইন এবং লম্বা হা উচ্চারিত হয়। তো কণ্ঠনালীর মধ্যখান বলতে কোনটাকে বোঝানো হয়েছে? এই যে এই অংশটা। তো এটা যদি কণ্ঠনালী হয়, তো কণ্ঠনালীর শুরু যদি এইটা হয় তাহলে মধ্যখান হবে এইটা। এই কণ্ঠনালীর মধ্যখান থেকে বা মাঝখান থেকে আইন এবং লম্বা হা উচ্চারিত হয়। তো আইনকে কেমন করে পড়তে হবে? আইনকে কণ্ঠনালীর মাঝখান থেকে একটু চেপে উচ্চারণ করতে হবে। যেমন আইন। আমার সঙ্গে সঙ্গে কণ্ঠনালীর মধ্যখানে আঙ্গুল দিয়ে আপনারাও প্র্যাকটিস করুন যে আইন অক্ষর কণ্ঠনালীর মধ্যখান থেকে বা মাঝখান থেকে একটু চেপে পড়তে হয়। যেমন আইন আইন আইন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে কণ্ঠনালীর মধ্যখান থেকে লম্বা হা উচ্চারিত হয়। তো লম্বা হাকে কেমন করে পড়তে হবে? লম্বা হাকে কণ্ঠনালীর মাঝখান থেকে বাতাস সহ শোষ করে পড়তে হবে। যেমন হা। আপনারা এই যে মুখের সামনে হাত দিয়ে প্র্যাকটিস করুন। এই লম্বা হা উচ্চারণে একটা দীর্ঘ শ্বাস বের হবে, একটা বাতাস বের হবে। যেমন হা 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 হা। তাহলে আমরা পেলাম যে আইন অক্ষর কণ্ঠনালীর মাঝখান থেকে বা মধ্যখান থেকে একটু চেপে পড়তে হয় এবং লম্বা হাকে কণ্ঠনালীর মধ্যখান থেকে বাতাস সহ শোষ করে পড়তে হয়। তাহলে আমরা পেলাম যে কণ্ঠনালীর দ্বিতীয় মাখরাজ হলো কণ্ঠনালীর মধ্য থেকে আইন এবং লম্বা হা উচ্চারিত হয়। এবার লক্ষ্য করুন যে হামজা এবং আইন প্রায় একই রকম উচ্চারণ দেয়। এই গোলহা এবং লম্বা হা প্রায় একই রকম উচ্চারণ দেয়। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কেমন করে সৃষ্টি করব? এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে যে হামজা অক্ষর কণ্ঠনালীর শুরু থেকে শক্ত করে পড়তে হয়। তাহলে হামজা অক্ষর কেমন করে পড়তে হয় আমরা শিখেছি যে হামজা অক্ষরকে কণ্ঠনালীর শুরু থেকে শক্ত করে পড়তে হয়। যেমন হামজা হামজা হামজা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আইনকে কেমন করে পড়তে হয়? আইনকে কণ্ঠনালীর মাঝখান থেকে বা কণ্ঠনালীর মধ্যখান থেকে একটু চেপে পড়তে হয়। যেমন আইন আইন আইন।
আশা করি আপনারা হামজা এবং আইন সম্পর্কে পার্থক্য বুঝতে পেরেছেন। তারপরে আসি গোলহা এবং লম্বা হা সম্পর্কে। গোলহাকে কেমন করে পড়তে হয়? এই গোলহাকে কণ্ঠনালীর শুরু থেকে বাতাস ছাড়া শক্ত করে পড়তে হয়। এই গোলহাকে কেমন করে পড়তে হয়? গোলহাকে কণ্ঠনালীর শুরু থেকে বাতাস ছাড়া শক্ত করে পড়তে হয়। আর লম্বা হাকে কণ্ঠনালীর মধ্যখান থেকে বা মাঝখান থেকে বাতাস সহ শোষে করে পড়তে হয়। আশা করি আপনারা হামজা এবং আইন এবং গোলহা ও লম্বা হার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন। তারপরে কণ্ঠনালীর তৃতীয় মাখরাজ হলো কণ্ঠনালীর শেষ থেকে গইন এবং খ উচ্চারিত হয়। যেহেতু গইন এবং খয়ের মতো একই রকম উচ্চারণের আর কোনো হরফ নেই, তাই গইন এবং খয়ের মাখরাজ মুখস্থ করা জরুরি নয়। আশা করি আপনারা এই কণ্ঠনালীর তিনটি মাখরাজ সম্পর্কে সঠিক ধারণা পেয়ে গেছেন ইনশাআল্লাহ। তারপরে আসুন আমরা জিহ্বার 10টি মাখরাজকে পর্যায়ক্রমে প্র্যাকটিস করি। তো প্রথমে আমরা জিহ্বার প্রথম দুটি মাখরাজকে প্র্যাকটিস করি। তো জিহ্বার প্রথম মাখরাজ হচ্ছে যে জিহ্বার গোড়া হতে কাকের আওয়াজের মতো কফ অক্ষরকে পড়তে হয়। তারপরে জিহ্বার গোড়ার একটু উপর থেকে বা জিহ্বার গোড়ার একটু পরে থেকে কাফ হরফকে পড়তে হয়। চলুন আমরা প্র্যাকটিস করি। কফের মাখরাজ কি? তো কফ অক্ষর জিহ্বার গোড়া থেকে, জিহ্বার একেবারে প্রথম থেকে, জিহ্বার শুরু থেকে, যেটাই বলেন না কেন, যে কফ অক্ষর জিহ্বার গোড়া থেকে কাকের আওয়াজের মতো মোটা করে পড়তে হয়। যেমন কফ কফ কফ। আমার সঙ্গে সঙ্গে আপনারাও প্র্যাকটিস করতে থাকুন। কফ অক্ষর কেমন করে পড়তে হয়? কফ অক্ষর জিহ্বার গোড়া থেকে কাকের আওয়াজের মতো মোটা করে পড়তে হয়। কফ কফ কফ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে কাফ। কাফ অক্ষরকে কেমন করে পড়তে হয়? কাফ অক্ষরকে জিহ্বার গোড়ার একটু উপর থেকে, জিহ্বার গোড়ার একটু উপর থেকে চিকন করে পড়তে হয়। যেমন কাফ কাফ কাফ। তাহলে আমরা কফ এবং কাফের মাঝে পার্থক্য করতে পারি যে কফ অক্ষর জিহ্বার গোড়া থেকে কাকের আওয়াজের মতো মোটা করে পড়তে হয়, আর কাফ অক্ষরকে জিহ্বার গোড়ার একটু উপর থেকে চিকন করে পড়তে হয়। তাহলে আমরা কফ এবং কাফের মধ্যে পার্থক্য করতে পারি যে কফ অক্ষর জিহ্বার গোড়া থেকে কাকের আওয়াজের মতো মোটা করে পড়তে হয় এবং কাফ অক্ষরকে জিহ্বার গোড়ার একটু উপর থেকে চিকন করে পড়তে হয়। আশা করি আপনারা কফ এবং কাফের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন। তারপরে জিহ্বার তৃতীয় মাখরাজ হলো জিহ্বার মাঝখান থেকে জিম শিনিয়াকে উচ্চারণ করতে হয়। চলুন আমরা প্র্যাকটিস করি। জিম শিনিয়া। জিম শিনিয়ার মাখরাজ হলো জিহ্বার মাঝখান বা জিহ্বার মধ্যখান। এই জিহ্বার মাঝখান বা জিহ্বার মধ্যখানকে উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিম শিনিয়া উচ্চারিত হয়। তো আমরা সংক্ষেপে বলতে পারি যে জিম শিনিয়াকে জিহ্বার মাঝখান থেকে পড়তে হয়। তো আসুন প্রথমে আমরা জিমের মাখরাজকে মাস্ক করি। যে জিম অক্ষর জিহ্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয়। যেমন জিম জিম জিম। আমার সঙ্গে সঙ্গে আপনারাও মাস্ক করুন। জিম হরফকে কেমন করে পড়তে হয়? জিম হরফকে জিহ্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয়। যেমন জিম জিম জিম। তারপরে শিন। শিন হরফকে জিহ্বার মাঝখান থেকে পড়তে হয়। যেহেতু শিনের একই রকম উচ্চারণের আর কোনো হরফ নেই, তাই শিনের মাখরাজ লাগবে না। তারপরে ইয়া। ইয়া হরফকে জিহ্বার মাঝখান থেকে নরম করে পড়তে হয়। যেমন ইয়া ইয়া ইয়া। আমার সঙ্গে সঙ্গে আপনারাও মাস্ক করুন। ইয়া হরফকে কেমন করে পড়তে হয়? যে ইয়া হরফকে জিহ্বার মাঝখান থেকে নরম করে পড়তে হয়। যেমন ইয়া ইয়া ইয়া। তাহলে আমরা পেলাম যে জিম শিন ইয়া জিহ্বার মাঝখান থেকে উচ্চারিত হয়। তন্মধ্যে জিম হরফকে জিহ্বার মাঝখান থেকে শক্ত করে, শিনকে জিহ্বার মাঝখান থেকে এবং ইয়া হরফকে জিহ্বার মাঝখান থেকে নরম করে পড়তে হয়। তাহলে আমরা পেলাম যে জিহ্বার তৃতীয় মাখরাজ হলো জিহ্বার মাঝখান থেকে জিম শিন এবং ইয়াকে উচ্চারণ করতে হয়। জিম হরফকে জিহ্বার মাঝখান থেকে মোটা বা শক্ত করে পড়তে হয়। যেমন জিম। তারপরে শিন হরফকে জিহ্বার মাঝখান থেকে পড়তে হয়। যেহেতু শিনের একই রকম উচ্চারণের আর কোনো হরফ নেই, তাই শিনের মাখরাজ লাগবে না। তারপরে ইয়া হরফকে জিহ্বার মাঝখান থেকে নরম করে পড়তে হয়। যেমন ইয়া ইয়া ইয়া। আশা করি আপনারা জিহ্বার তৃতীয় মাখরাজ জিম শিনিয়া সম্পর্কে সঠিক ধারণা পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ। তারপরে জিহ্বার 4 নম্বর মাখরাজ হলো জিহ্বার গোড়ার কিনারা হতে জদ হরফকে পড়তে হয়। চলুন আমরা প্র্যাকটিস করি। জদ অক্ষর কেমন করে পড়তে হয়? জদ অক্ষরকে জিহ্বার গোড়ার কিনারা উপরের দন্ত মারির সাথে লাগিয়ে মোটা ও কষ্ট করে পড়তে হয়। যেমন আমার সঙ্গে সঙ্গে আপনারা মাস্ক করতে থাকুন। জদ জদ জদ। অর্থাৎ আমরা সংক্ষেপে বলতে পারি যে জদ অক্ষর জিহ্বার গোড়া থেকে মোটা ও কষ্ট করে পড়তে হয়। জদ জদ
তাহলে আমরা পেলাম যে জিহ্বার 4 নম্বর মাখরাজ হলো জিহ্বার গোড়ার কিনারা ও তার বরাবর উপরের দন্ত মাড়ির সঙ্গে লাগিয়ে যদ অক্ষরকে মোটা ও কষ্ট করে পড়তে হয়। আশা করি আপনারা এই যদ সম্পর্কে সঠিক ধারণা পেয়ে গেছেন। তারপরে জিহ্বার 5 নম্বর মাখরাজ হলো যে জিহ্বার আগার কিনারা থেকে লাম হরফকে পড়তে হয়, অর্থাৎ জিহ্বার আগার কিনারা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে লামকে পড়তে হয়, যেমন লাম লাম। তারপরে জিহ্বার 6 নম্বর মাখরাজ হলো জিহ্বার আগা থেকে নুনকে পড়তে হয়, অর্থাৎ জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নাকি সুরে নুনকে পড়তে হয়, যেমন নুন নুন। তারপরে জিহ্বার 7 নম্বর মাখরাজ হলো জিহ্বার 11 ফিট থেকে র হরফকে পড়তে হয়, অর্থাৎ জিহ্বার 11 ফিট তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে র হরফকে পড়তে হয়, যেমন র র। যেহেতু জিহ্বার 5, 6 এবং 7 নম্বর মাখরাজ অর্থাৎ লাম নুন এবং রয়ের একই রকম উচ্চারণের আর কোনো হরফ নেই, তাই লাম নুন এবং রয়ের মাখরাজ মুখস্থ করা জরুরি নয়, জাস্ট বুঝে যান। তারপরে জিহ্বার 8 নম্বর মাখরাজ হলো জিহ্বার আগা থেকে ত দাল তা উচ্চারিত হয়। চলুন আমরা প্র্যাকটিস করি। ত দাল তা, ত দাল তা এর মাখরাজ হলো জিহ্বার আগা এবং উপরের দন্ত তালু। এই জিহ্বার আগা এবং উপরের দন্ত তালু একসঙ্গে লাগিয়ে ত দাল তা উচ্চারিত হয়। তন্মধ্যে ত হরফকে মোটা করে এবং তাকে চিকন করে পড়তে হয়, যেমন আমার সঙ্গে সঙ্গে আপনারা মাস্ক করতে থাকুন যে ত হরফকে কেমন করে পড়তে হয়। ত হরফকে জিহ্বার আগা উপরের দন্ত তালুর সঙ্গে লাগিয়ে মোটা করে পড়তে হয়, যেমন ত ত ত। তারপরে দাল, দাল হরফকে জিহ্বার আগা উপরের দন্ত তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয়, যেমন দাল দাল দাল। তারপরে তা, তা হরফকে জিহ্বার আগা উপরের দন্ত তালুর সঙ্গে লাগিয়ে চিকন করে পড়তে হয়, যেমন তা তা তা। তাহলে আমরা পেলাম যে ত দাল তা এই 3টি হরফের মাখরাজ হলো জিহ্বার আগা এবং উপরের দন্ত তালু একসঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। তন্মধ্যে ত হরফকে মোটা করে এবং তাকে চিকন করে পড়তে হয়। আশা করি আপনারা ত দাল এবং তায়ের মাখরাজ বুঝতে পেরেছেন। তাহলে একই রকম উচ্চারণের হরফ ত এবং তায়ের মধ্যে আমরা পার্থক্য করতে পারি যে ত হরফকে জিহ্বার আগা উপরের তালুর সঙ্গে লাগিয়ে মোটা করে পড়তে হয়, আর তা হরফকে জিহ্বার আগা উপরের তালুর সঙ্গে লাগিয়ে চিকন করে পড়তে হয়। আশা করি আপনারা ত দাল তায়ের মাখরাজ বুঝতে পেরেছেন। তারপরে জিহ্বার 9 নম্বর মাখরাজ হলো জিহ্বার আগা থেকে জ জাল ছাকে উচ্চারণ করতে হয়। চলুন আমরা প্র্যাকটিস করি। জ জাল ছা, এই জ জাল ছায়ের মাখরাজ হলো জিহ্বার আগা এবং সামনের উপরের 2 দাঁতের আগা একসঙ্গে লাগিয়ে জ জাল ছা উচ্চারিত হয়। তো জজাল ছায়ের মাখরাজ কি? জজাল ছায়ের মাখরাজ হলো প্রথমে জিহ্বার আগা, জিহ্বার আগা এবং সামনের উপরের 2 দাঁতের আগা একসঙ্গে লাগিয়ে জজাল ছা উচ্চারিত হয়। তন্মধ্যে জ হরফকে মোটা করে এবং জাল ছাকে নরম করে বা পাতলা করে পড়তে হয়। তো আসুন প্রথমে আমরা জ হরফকে মাস্ক করি। তো জ হরফের মাখরাজ কি? জ হরফের মাখরাজ হলো জিহ্বার আগা এবং সামনের উপরের 2 দাঁতের আগা মিলিয়ে মোটা করে পড়তে হয়, যেমন জ জ জ। তারপরে জাল এবং ছাকে জিহ্বার আগা এবং সামনের উপরের 2 দাঁতের আগা মিলিয়ে নরম করে পড়তে হয়, যেমন জাল 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 সা সা সা। তাহলে আমরা পেলাম যে জ জাল ছায়ের মাখরাজ হলো জিহ্বার আগা এবং সামনের উপরের 2 দাঁতের আগা একসঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। জ হরফকে মোটা করে এবং জাল ছাকে নরম করে পড়তে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা পেলাম যে জিহ্বার 9 নম্বর মাখরাজ হলো জিহ্বার আগা এবং উপরের 2 দাঁতের আগা একসঙ্গে লাগিয়ে জ জাল ছাকে উচ্চারণ করতে হয়। এখন লক্ষ্য করুন, জ এবং জালের মাখরাজ একই, তাহলে পার্থক্যটা কোন জায়গায়? যে জ হরফকে মোটা করে পড়তে হবে এবং জাল হরফকে নরম করে পড়তে হবে, এটাই হলো পার্থক্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে জিহ্বার 10 নম্বর মাখরাজ হলো জিহ্বার আগা থেকে সৎ সিন ঝাকে উচ্চারণ করতে হয়। চলুন প্র্যাকটিস করি। সৎ সিন ঝা, সৎ সিন ঝা এর মাখরাজ হলো জিহ্বার আগা এবং সামনের নিচের 2 দাঁতের গোড়া একসঙ্গে লাগিয়ে সৎ সিন ঝা উচ্চারিত হয়। এই সৎ সিন ঝাকে সফির বলা হয়, যা শীষ সহ পড়তে হয়। শীষ সহ পড়ার অর্থ হলো জিহ্বার আগাকে যে সামনের নিচের দাঁতের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে চাপ দিয়ে বাতাস সহ পড়া। তো আসুন প্রথমে আমরা সদ হরফের মাখরাজকে প্র্যাকটিস করি। সদ হরফকে কেমন করে পড়তে হয়? সদ হরফকে জিহ্বার আগা সামনের নিচে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে শীষ সহ মোটা করে পড়তে হয়, যেমন
সদ সদ সদ। তারপরে সিন। তো সিন হরফকে কেমন করে পড়তে হয়? সিন হরফকে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে শীষ সহ চিকন করে পড়তে হয়। যেমন সিন সিন সিন। তারপরে ঝা। ঝা হরফকে কেমন করে পড়তে হয়? ঝা হরফকে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে শীষ সহ পড়তে হয়। যেমন ঝা ঝা ঝা। তাহলে শীষ সহ পড়ার অর্থ কি? শীষ সহ পড়ার অর্থ হলো যে জিহ্বার আগাকে সামনের নিচে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে চাপ দিয়ে বাতাস সহ পড়া। তাহলে আমরা পেলাম যে সদ সিন ঝায়ের মাখরাজ হলো জিহ্বার আগা এবং সামনের নিচে দুই দাঁতের গোড়া একসঙ্গে লাগিয়ে শীষ সহ পড়তে হয়। তন্মধ্যে সদ হরফকে শীষ সহ মোটা করে, সিনকে শীষ সহ চিকন করে এবং ঝাকে শীষ সহ পড়তে হয়। আশা করি আপনারা সদ সিন এবং ঝায়ের মাখরাজ বুঝতে পেরেছেন। তাহলে সদ এবং সিন একই রকম দুটি হরফের মধ্যে পার্থক্য হচ্ছে যে সদ হরফকে শীষ সহ মোটা করে পড়তে হয় এবং সিন হরফকে শীষ সহ পাতলা বা চিকন করে পড়তে হয়। এটাই হচ্ছে সদ এবং সিনের মধ্যে পার্থক্য। এ পর্যায়ে আমরা ঠোঁটের দুইটি মাখরাজকে প্র্যাকটিস করব। তো ঠোঁটের প্রথম মাখরাজ হলো দুই ঠোঁট থেকে বা মিম এবং ওয়াওকে উচ্চারণ করতে হয়। চলুন আমরা সহজেই বা মিম এবং ওয়াওয়ের মাখরাজকে প্র্যাকটিস করি। বা মিম ওয়াও। বা মিম ওয়াওয়ের মাখরাজ হলো দুই ঠোঁট। এই দুই ঠোঁট থেকে বা মিম এবং ওয়াও উচ্চারিত হয়। তন্মধ্যে বাকে দুই ঠোঁটের ভিজা অংশ, মানে দুই ঠোঁটের ভিতরের দিকে যে ভিজা অংশটুকু রয়েছে সেই দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা হরফ উচ্চারিত হয়। যেমন বা বা বা। তাহলে আমরা বাকে সংক্ষেপে বলতে পারি যে বা অক্ষর দুই ঠোঁটের ভিজা থেকে পড়তে হয়। তারপরে মিম। মিম হরফকেও দুই ঠোঁট থেকে পড়তে হয়। এই মিম হরফকে দুই ঠোঁটের শুকনো অংশ থেকে পড়তে হয়। যেমন মিম মিম মিম। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি যে মিম হরফকে দুই ঠোঁটের শুকনা থেকে পড়তে হয়। তারপর আসতেছে ওয়াও। ওয়াও এরও মাখরাজ হচ্ছে দুই ঠোঁট। এই ওয়াও হরফকে দুই ঠোঁটের মাঝখান, এই দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা অংশ থেকে পড়তে হয়। যেমন ওয়াও ওয়াও ওয়াও। তাহলে আমরা ওয়াও এর মাখরাজকে বলতে পারি যে ওয়াও হরফটি দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে গোল করে পড়তে হয়। যেমন ওয়াও ওয়াও ওয়াও। তাহলে আমরা পেলাম যে বা মিম এবং ওয়াও এই তিনটি হরফের মাখরাজ হলো দুই ঠোঁট। তোর মধ্যে বাকে দুই ঠোঁটের ভিজা থেকে, মিমকে দুই ঠোঁটের শুকনা থেকে এবং ওয়াওকে দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে গোল করে পড়তে হয়। বা এর বাংলা বর্ণ হচ্ছে ব এবং ওয়াও এরও বাংলা বর্ণ হচ্ছে ব বা ভ। তাহলে আমরা পেলাম যে বা এবং ওয়াওয়ের উচ্চারণ প্রায় একই রকম এবং মাখরাজও প্রায় একই রকম। তাহলে পার্থক্য কি? যে বা হরফকে দুই ঠোঁটের ভিজা থেকে পড়তে হয় এবং ওয়াও হরফকে দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে গোল করে পড়তে হয়। আশা করি আপনারা বা মিম এবং ওয়াওয়ের মাখরাজ সম্পর্কে সঠিক ধারণা পেয়ে গেছেন। ঠোঁটের দ্বিতীয় মাখরাজ হলো ফা। ফা হরফকে নিচের ঠোঁটের মাঝখান এবং উপরের দুই দাঁতের আগা মিলিয়ে পড়তে হয়। যেহেতু ফায়ের একই রকম উচ্চারণের আর কোনো হরফ নেই তাই ফায়ের মাখরাজ লাগবে না। তারপরে মুখ গহ্বর। মুখ গহ্বরের মাখরাজ হলো একটি, সেগুলো হচ্ছে আলিফ ওয়াও এবং ইয়া। এই আলিফ ওয়াও এবং ইয়াকে হুরুফে ইল্লাত বা স্বরবর্ণ বলা হয়। এগুলিকে মাদ্দের হরফ বলা হয় যা অন্য হরফের সাথে মিললে এক আলিফ পরিমাণ টানতে হয়। তারপরে সবশেষ মাখরাজ হলো নাকের বাঁশি। নাকের বাঁশির মাখরাজ হলো মোট একটি, সেটি হচ্ছে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কখন হয়? যখন মিম এবং নুনের উপরে তাজদিদ থাকে তখন ওয়াজিব গুন্না হয়। ওয়াজিব গুন্না মানে হচ্ছে নাকের মধ্যে কমপক্ষে এক আলিফ পরিমাণ বা 1 সেকেন্ড পরিমাণ গুনগুন শব্দ করে টেনে পড়া। যেমন লক্ষ্য করুন, হামজা জবর আ মিলবে নুনের সাথে আন, নুন জবর না। এখানে নুনের উপরে তাজদিদ রয়েছে। এই নুনকে নাকের মধ্যে গুনগুন করে কমপক্ষে 1 আলিফ পরিমাণ বা 1 সেকেন্ড টেনে পড়ব, সেটাই হচ্ছে গুন্না। যেমন না। তারপরে মিমের উপরে তাজদিদ রয়েছে। এই মিম তাজদিদকে নাকের মধ্যে গুনগুন করে কমপক্ষে 1 সেকেন্ড বা 1 আলিফ পরিমাণ টেনে পড়ব। যেমন হামজা জবর আ মিলবে মিমের সাথে মিম জবর মা, এটাই হচ্ছে ওয়াজিব গুন্না। তাহলে ওয়াজিব গুন্না কখন হয়? যখন নুন এবং মিমের উপরে তাজদিদ থাকে তখন নুন এবং মিমকে গুন্না সহ টেনে পড়তে হয়, সেটাই হচ্ছে ওয়াজিব গুন্না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
তো আসুন এ পর্যায়ে আমরা একই রকম উচ্চারণের সকল হরফকে তার মাখরাজ ও সিফাতের পার্থক্য অনুসারে উচ্চারণ করি এবং একই রকম উচ্চারণের হরফগুলোর মধ্যে পার্থক্য সৃষ্টি করি। তো প্রথমে আসতেছে আলিফ এবং হামজা। এই আলিফটাও এক রকমের হামজা। কখন? এই আলিফ হরফটি যখন হরকত তানবিন বা সুকুনযুক্ত হয়ে যাবে তখন এই আলিফকে আর আলিফ বলা হবে না, এই আলিফটি তখন হামজায় পরিণত হয়ে যাবে। তাহলে আমরা পেলাম হামজা হলো দুইটি, একটা হলো আলিফ হামজা বা লম্বা হামজা এবং একটা হলো গোল হামজা। তো এখন এই হামজা হরফকে কেমন করে পড়তে হয়? এই হামজা হরফকে কণ্ঠনালীর শুরু থেকে শক্ত করে পড়তে হয়, যেমন হামজা হামজা হামজা। আশা করি আপনারা হামজা এর মাখরাজ বুঝতে পেরেছেন। তারপর আইন, আইন হরফকে কেমন করে পড়তে হয়? আইন হরফকে কণ্ঠনালীর মধ্য থেকে একটু চেপে পড়তে হয়, যেমন আইন। তাহলে আমরা হামজা এবং আইনের মধ্যে পার্থক্য পেলাম যে হামজা হরফকে কণ্ঠনালীর শুরু থেকে শক্ত করে পড়তে হয় এবং আইন হরফকে কণ্ঠনালীর মধ্য থেকে একটু চেপে পড়তে হয়। তারপরে বা এবং ওয়াও, বা হরফকে কেমন করে পড়তে হয়? বা হরফকে এই যে আমরা একটু আগে শিখলাম যে বা হরফকে দুই ঠোঁটের ভিজা থেকে পড়তে হয়, যেমন বা। ওয়াও হরফকে কেমন করে পড়তে হয়? ওয়াও হরফকে দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে গোল করে পড়তে হয়। তাহলে বা এবং ওয়াও এর মধ্যে পার্থক্য কী হলো? বা হরফকে দুই ঠোঁটের ভিজা থেকে পড়তে হয় এবং ওয়াও হরফকে দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে গোল করে পড়তে হয়। আশা করি আপনারা বা এবং ওয়াও এর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন। তারপরে তা এবং ত, তাকে কেমন করে পড়তে হয়? এই তা হরফকে জিহুবার আগা, এই যে জিহুবার আগা এবং তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে তাকে চিকন করে পড়তে হয় এবং তকে জিহুবার আগা এবং তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে মোটা করে পড়তে হয়। তাহলে আমরা পেলাম যে তা এবং ত এর মাখরাজ হলো একই, পার্থক্য কি? যে তাকে চিকন করে এবং তকে মোটা করে পড়তে হবে। আশা করি আপনারা তা এবং ত এর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন। তারপরে সা, সিন এবং সদ, সা হরফকে কেমন করে পড়তে হয়? এই সা হরফের মাখরাজ হলো জিহুবার আগা। সা হরফকে জিহুবার আগা এবং উপরের দুই দাঁতের আগা মিলিয়ে নরম করে পড়তে হয়, যেমন সা। তারপরে সিন, সিন হরফের মাখরাজ কি? সিন হরফকে জিহুবার আগা এবং সামনের নিচের দুই দাঁতের গোড়া একসঙ্গে লাগিয়ে সিনকে শীর্ষসহ চিকন করে পড়তে হয়, যেমন সিন সিন সিন। তারপরে সদ হরফের মাখরাজ কি? সদ হরফের মাখরাজ হলো জিহুবার আগা এবং সামনের নিচের দুই দাঁতের গোড়া একসঙ্গে লাগিয়ে শীর্ষসহ মোটা করে পড়তে হয়, যেমন সদ সদ সদ। এই সিন এবং সদের মাখরাজ হলো একই, সেটা হচ্ছে জিহুবার আগা এবং সামনের নিচে দুই দাঁতের গোড়া একসঙ্গে লাগিয়ে সদ এবং সিনকে শীর্ষসহ পড়তে হয়। সিন হরফকে চিকন করে এবং সদকে মোটা করে পড়তে হয়। তাহলে এ পর্যায়ে আমরা আশা করি সা, সিন এবং সদের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি। তারপরে আসতেছে জিম, জাল, জদ, জ এবং ঝা, এই পাঁচটি হরফ। তো প্রথমে আসি জিম সম্পর্কে। তো জিমের মাখরাজ কি? এই জিম হরফকে জিহুবার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয়। জিমকে কেমন করে পড়তে হয়? জিম হরফকে জিহুবার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয়, যেমন জিম জিম। তারপরে জাল, জাল হরফকে কেমন করে পড়তে হয়? জাল হরফের মাখরাজ হলো জিহুবার আগা এবং উপরের দুই দাঁতের আগা একসঙ্গে লাগিয়ে নরম করে পড়তে হয়, যেমন জাল জাল জাল। আশা করি আপনারা এ পর্যায়ে জিম এবং জালের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন। তারপরে জদ, জদ হরফের মাখরাজ কি? জদ হরফের মাখরাজ হলো জিহুবার গোড়ার কিনারা, জিহুবার গোড়ার কিনারা এবং তার বরাবর উপরের দন্ত মারির সাথে লাগিয়ে জদ হরফকে মোটা ও কষ্ট করে পড়তে হয়, যেমন জদ জদ জদ। তারপর আসতেছে জ, এই জ হরফের মাখরাজ কি? এই জ হরফের মাখরাজ হলো জিহুবার আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগা একসঙ্গে লাগিয়ে জ হরফকে মোটা করে পড়তে হয়, যেমন জ জ জ। তারপর আসতেছে ঝা, এই ঝা হরফের মাখরাজ কি? এই ঝা হরফকে জিহুবার আগা এবং সামনের নিচের দুই দাঁতের গোড়া একসঙ্গে লাগিয়ে এই ঝা হরফকে শীর্ষসহ পড়তে হয়, যেমন ঝা ঝা ঝা। আশা করি আপনারা জিম, জাল, জদ, দ এবং ঝায়ের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন। তারপরে আসতেছে এই লম্বা হা এবং গোল হা। এই লম্বা হাকে কেমন করে পড়তে হয়? এই লম্বা হাকে এই কণ্ঠনালীর মধ্য থেকে বাতাস সহ সহ করে পড়তে হয়, যেমন হা হা হা। অর্থাৎ এই লম্বা হা কণ্ঠনালীর মধ্য থেকে উচ্চারণের সময় মুখ থেকে বাতাস বের হবে। তারপরে গোলহা, গোলহাকে কেমন করে পড়তে হয়? গোলহার মাখরাজ হলো এই কণ্ঠনালীর শুরু থেকে বাতাস ছাড়া শক্ত করে পড়তে হয়, যেমন হা হা
হা, অর্থাৎ এই গোল হা উচ্চারণে মুখ থেকে কোনো রকমের বাতাস বের হবে না। তাহলে লম্বাহার মাখরাজ কি? লম্বাহার মাখরাজ হলো কণ্ঠনালীর মধ্যখান এবং গোলহার মাখরাজ হলো কণ্ঠনালীর শুরু। লম্বা হাকে বাতাস সহ শোষ করে এবং গোল হাকে বাতাস ছাড়া শক্ত করে। আশা করি আপনারা লম্বা হা এবং গোল হায়ের মাখরাজ বুঝতে পেরেছেন। তারপরে কফ এবং কাফ। তো কফের মাখরাজ কি? যে কফ অক্ষর জিহ্বার গোড়া থেকে কাকের আওয়াজের মতো মোটা করে পড়তে হয়, যেমন অফ অফ অফ। তারপরে কাফের মাখরাজ কি? কাফ অক্ষরকে জিহ্বার গোড়ার একটু উপর থেকে চিকন করে পড়তে হয়, যেমন কাফ কাফ কাফ। তাহলে একই রকম উচ্চারণের দুইটি হরফ কফ এবং কাফের মধ্যে পার্থক্য হলো যে কফ হরফকে জিহ্বার গোড়া থেকে কাকের আওয়াজের মতো মোটা করে পড়তে হয় এবং কাফ হরফকে জিহ্বার গোড়ার একটু উপর থেকে চিকন করে পড়তে হয়। আশা করি আপনারা কফ এবং কাফের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন। তারপরে আসতেছে ইয়া। এই ইয়া হরফের মাখরাজ কি? এই ইয়া হরফকে জিহ্বার মাঝখান থেকে নরম করে পড়তে হয়, যেমন ইয়া ইয়া। আশা করি আপনারা একই রকম উচ্চারণের সকল হরফের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আমরা আশা করি আপনারা আজকের ক্লাস থেকে মাখরাজ সম্পর্কে সঠিক ধারণা পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আজকের ক্লাস সম্পর্কে যদি আপনাদের কারো কোনো রকমের মন্তব্য থাকে বা কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন। আমরা অবশ্যই প্রত্যেকের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ পর্যায়ে থাকছে আজকের ক্লাসের উপর হোমওয়ার্ক। আজকের ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে আরবি 29টি হরফকে তার মাখরাজ অনুযায়ী উচ্চারণ করুন এবং পরিশেষে থাকছে আজকের ক্লাসের উপরে স্পেশাল কুইজ। আজকের ক্লাসের কুইজ প্রশ্ন হচ্ছে জিহ্বার আগা ও সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে কোন হরফগুলি উচ্চারিত হয়? অবশ্যই আপনার প্রশ্নের সঠিক উত্তর কমেন্টে লিখে পাঠাবেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন ইনশাআল্লাহ। আজকের ক্লাস থেকে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি পরিচিত অপরিচিত সকলের মাঝে শেয়ার করে দিন, নিজের টাইমলাইনে শেয়ার করে রাখুন। হতে পারে আপনার একটি শেয়ারে আরেকজন কোরআন শেখার সুযোগ পাবে, যার প্রতিদান আপনি অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। এই বলে আজকের ক্লাসের সংক্ষিপ্ত কার্যক্রম এখানেই শেষ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।